ঘটনাটি যখন ঘটে সময়কাল 2010 সালের দিকে। ওই সময়ে উনি যেখানে ছিলেন ওই জায়গাতে ভয়ানক, শুধু ওই জায়গা না, মানে আশেপাশের বিশাল এরিয়া নিয়ে খুবই ভয়ানক কালবৈশাখী ঝড় হয়। কারণ ওই সময় বৈশাখ মাস ছিল। এখন ওই ঝড়ে যেটা হয়, মানে বিদ্যুতের খুঁটি এগুলো উপড়ে যায় বিভিন্ন জায়গায়, অত্র এলাকার বিভিন্ন জায়গায়, যার ফলে কিন্তু পুরো উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। আর ঝড়টা সকাল থেকে শুরু হয় এবং থেমে থেমে ঝড় শুরু হয়েছে, যার ফলশ্রুতিতে বিদ্যুৎ কেন্দ্রের লোকেরা যে এই কারেন্টের খাম্বাগুলো মেরামত করবে এবং বিদ্যুৎ প্রবাহ স্বাভাবিক করবে সেই সময়টাই তারা পায়নি, বা সেই সুযোগও তারা পায়নি। এই কারণে পুরো উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঝড় একদম স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিদ্যুৎ বিভাগের লোকেরা কাজে হাত দিতে পারছিলেন না। আর থানাতে দেখা যাচ্ছে যে তাদের যেই ওয়্যারলেসের যে ব্যাকআপ রয়েছে সেটাও অনেকটাই চার্জ শেষ হয়ে আসে। আর ওয়্যারলেস গুলো তো চার্জে চলে, যেভাবে আমরা মোবাইল চার্জ করি সেভাবে চার্জে চলে। দীর্ঘ সময় ধরে তারা ওয়্যারলেস গুলো ইউজ করার কারণে সেগুলোর চার্জও প্রায় শেষ হয়ে আসে। আর থানার যারা কর্মকর্তা যারা আছেন বা যে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আছেন তারা তো মোবাইল ফোনে কন্টিনিউ যোগাযোগ করেন এবং তাদেরকে কিন্তু প্রচুর ফোন কল করতে হয় এবং ফোন রিসিভও করতে হয়। যেহেতু সারাদিন ঝড় হয়েছে আর ওই এলাকাতে ঝড় হলেই ডাকাতির প্রবণতা বেড়ে যেত, আর বিভিন্ন জায়গা থেকে ডাকাতির খবরও আসছিল। এই কারণে সীমিত ফোর্স যা ছিল সেগুলো নিয়ে থানার বিভিন্ন অফিসাররা গাড়ি নিয়ে ওই সমস্ত এলাকাগুলোতে দ্রুত বেরিয়ে পড়েন, যার কারণে থানাতে মানুষ খুবই কম ছিল। সারাদিনই একই অবস্থা, রাতের বেলাও একই অবস্থা, বিশেষ করে ওই রাতের জন্য আর কি। তো থানার মধ্যেই একটা কোয়ার্টার ছিল, উনি তখনও বিয়ে করেননি, উনি ব্যাচেলর থাকতেন, ওই কোয়ার্টারে থাকতেন। তো রাত প্রায় 12টা কি 12:30 এমন একটা সময়, ওই সময় ওনার দরজায় ঠক ঠক করে শব্দ হচ্ছে। তো উনি বের হয়ে যান, বের হয়ে গিয়ে দেখেন যে ওনাদের থানার বাগানের যে মালি সে এসেছে। সে সালাম দিয়ে বলে, স্যার একজন সাব ইন্সপেক্টর, তার নাম বলে, খবর পাঠিয়েছেন আপনাকে নাকি যেতে হবে ওখানে। তখন বলে যে আমি যাব, কিন্তু আমার সরকারি গাড়ির যে ড্রাইভার সে তো নাই, ও তো ছুটিতে। তখন বলে যে ওখানে নাকি ডাবল মার্ডার হয়েছে, ওখানে একটা ডাকাতি সংগঠিত হয়েছিল, ওই সময় ওই বাড়ির 2জন মানুষকে ডাকাতটা মেরে ফেলেছে। ওখানে আমাদের থানার সাব ইন্সপেক্টর সাহেব এবং ওখানে ফোর্স আছে, কিন্তু যেহেতু ডাবল মার্ডার এই কারণে আপনাকে একটু যেতে হবে। এখন ওই সাব ইন্সপেক্টরের ফোনে উনি ফোন করেন, ওনার ফোনে কিন্তু কিছুটা চার্জ ছিল, ওনার কয়েকটা ফোন ছিল, তার ভিতরে যেটা চার্জ ছিল সেটা দিয়ে তাকে ফোন করেন। এখন ফোন করে ওই সাব ইন্সপেক্টরের ফোন বন্ধ পান, তার যে কয়টা নাম্বার ছিল সেই কয়টা নাম্বারে ফোন করে বন্ধ পান। এখন বন্ধ যেহেতু পেয়েছেন, তখন উনি বলে যে তার ফোনেও তো পাচ্ছি না, নিশ্চয়ই তার ফোন চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেছে, যেহেতু সারাদিন ইলেকট্রিসিটি নাই। তখন ওই মালি বলে যে হ্যাঁ, তার ফোন বন্ধ, এই জন্যই লোক মারফত দ্রুত আমার কাছে খবর পাঠিয়েছে যেন আমি আপনাকে জানাই এবং আপনি দ্রুত সেখানে যান। ওনার যেহেতু ড্রাইভিং জানা ছিল, এই কারণে উনি ওনার যে গাড়িটা সরকার থেকে দেয়া হয়েছিল সেটা নিয়েই উনি বেরিয়ে পড়েন। তবে বেরিয়ে পড়ার আগে ওনার সিকিউরিটির জন্য যেই যে জিনিসগুলো নেওয়া দরকার
ওনার সরকারি আর্মস সহ যে জিনিসগুলো নেওয়া প্রয়োজন সেগুলো উনি নেন। এখন উনি ওই মালিকে বলেন, তাহলে তুমি আমার সাথে চলো। তখন ওই মালি বলে, স্যার আমি যেতে পারবো না। প্রথম কথা হলো, যে গ্রামে এই ঘটনা ঘটছে এই গ্রাম আমি চিনি না, আমাকে নিয়ে আপনার লাভ হবে না। আর দ্বিতীয় বিষয় হলো, আমার বাচ্চা খুবই অসুস্থ, এমনি ঝড় বাদল হয়েছে, তো আমি এখন কোনোভাবেই যেতে পারবো না। তো একজন সিনিয়র পার্সন তাকে কয়েকবার রিকোয়েস্ট করার পরও সে যেহেতু মুখের উপর না করে দেয়, তো বিষয়টা ওনার কাছে খুব একটা বেশি ভালো লাগে না। এই জন্য উনি আর তাকে রিকোয়েস্ট করেনও না, তোমাকে যেতেই হবে। আর উনি চিন্তা করেন যে উনি তো এই জায়গা চেনেনও না, মানে যে গ্রামের কথা বলেছে এই গ্রাম উনি চেনেনও না, তাহলে উনি কিভাবে এখন যাবেন? তো ওই মালিকে বলেন, তুমি না যাও, অ্যাটলিস্ট লোকেশনটা বলো, আমি কিভাবে গাড়িটা নিয়ে যাব। তখন ওই মালিক একটা লোকেশন বলে দেয় যে মেইন রাস্তা থেকে এইভাবে গেলেই যে কোনো মানুষকে আপনি যদি বলেন দেখিয়ে দেবে। এখন এত রাত্রে, তারপর ঝড় হয়েছে, মানুষ পাবো কই? এটাও কিন্তু একটা সমস্যা। এদিকে থানায় ডিউটি করার মতো হাতে গোনা 1-2 জন মানুষ ছিল, মানে তাদেরকে নিয়ে আর বাহিরে যাওয়া যায় না, তাহলে থানা একদম ফাঁকা হয়ে যাবে, কারণ থানাতে তো অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে। এখন এই কারণে উনিও যেতে পারছিলেন না। তো থানায় যারা দায়িত্ব ছিল তাদেরকে বলে দেন যে এরকম একটা খবর এসেছে, অমুক সাব ইন্সপেক্টর আমাকে খবর পাঠিয়েছে, আমি ওখানে যাই। তো থানার থেকে তারা বলে যে ঠিক আছে স্যার, সাবধানে যাবেন। তো উনি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। উনি গাড়ি নিয়ে বের হয়ে প্রায় আধা কিলোমিটার মতো এগিয়েছেন, মানে ওই মালির দেখানো ওই পথে। তো আগানোর পরে একজন বৃদ্ধ মানুষকে দেখতে পান, 60-65 বছর বয়স হবে এরকম একটা মানুষ। তো তাকে দেখতে পান, দেখার পর গাড়ির কাজ নামিয়ে জিজ্ঞেস করেন যে মুরব্বী, আপনি কি ওই গ্রামটা চেনেন? বলে হ্যাঁ আমি চিনি। তখন সে বলে যে আমার সাথে যেতে পারবেন? বলে ওই গ্রামের পাশেই আমার বাড়ি, আমি ওইদিকেই যাচ্ছি, গাড়ি টাড়ি পাচ্ছিলাম না। তাহলে উঠে পড়েন। তো উনি যেহেতু মানে নিজেই ড্রাইভিং করছিল ওই ভাই পুলিশ অফিসার, তো তার পাশের সিটে, যাতে করে উনি দেখিয়ে নিয়ে যেতে পারে, জন্য তার পাশের সিটে বসান। ড্রাইভিং যিনি করেন তার পাশে যে সিট রয়েছে সেখানে। তো ওঠার পরেই গাড়ি চলা শুরু করে। এখন চলা শুরু করার পর ওই যে মালি যেই পথ বলেছে ওই পথে, কারণ যেহেতু উনি ওইখানে জয়েন করেছে, কিছু কিছু পথ ঘাট তো উনি চিনেছিলেন, উনি ওই পথে গাড়ি নামিয়ে দিয়েছে। এখন গাড়ি নামানোর পর ওই মুরব্বী হঠাৎ করে বলে ওঠে, আমি যেদিকে আপনাকে গাড়ি নিয়ে যেতে বলবো এবং যেভাবে যেভাবে চালাতে বলবো আপনি সেভাবেই চালাবেন। এ কথা শোনার পরে উনি মানে বেশ বিরক্ত হন। এই কারণে বিরক্ত হন যে ওনাকে উঠানো হয়েছে যেন ঠিকভাবে ওই গ্রামে নিয়ে যেতে পারে তাকে, কারণ ওই গ্রামে নিয়ে যাওয়ার পর তো সেখানে তাদের পর্যাপ্ত ফোর্স রয়েছে সাব ইন্সপেক্টরের সাথে, ফিরে আসলে তো কোনো সমস্যা নেই। কিন্তু এখন উনি ওই পথটা চিনছেন না, আর উনি গাড়িতে উঠে তাকে এইভাবে কমান্ড করছেন, এটা ওনার ভালো লাগে না, সত্য কথা বলতে যেটা। তো উনি আসলে তার উত্তরও দেন না। এখন রাতের বেলা যেতে হবে, এই লোকের সাথে যদি তর্কাতর্কি করি, লোক যদি রাগ করে নেমে যায় গাড়ি থেকে, তখন তো উনি ওই তার গন্তব্যে পৌঁছাতে দেরি হয়ে যাবে। কিন্তু তার জন্য অপেক্ষা করছে সেখানে তার ফোর্স। এখন উনি কিছু বলেন না, উনি চুপ থাকেন, গাড়ি চালিয়ে নিয়ে যান। বেশ খানিকটা পথ যাওয়ার পর, ওই পথটা আবার কিন্তু এতটা ভালো রাস্তা ছিল না, তারপর ঝড় বৃষ্টি হয়েছে এবং এতটা ভাঙাচোরা ছিল, কিছু কিছু জায়গায় মানে ইট সুরকির কোনো চিহ্নই নেই, সেখানে মাটির রাস্তা হয়ে গেছে আর কি, খুবই বাজে অবস্থা। উনি এমন একটা জায়গায় এসে পৌঁছান যেখানে গাড়িটা
কোন দিকে যাবে বুঝতে পারছে না। ডানে একটা রাস্তা আছে, বাঁয়ে একটা রাস্তা আছে। এখন ওই মুরব্বি তাকে বলছে যে আপনি ডান দিকে চালান গাড়ি। কিন্তু উনি যখন মোড়ে চলে এসেছে, হঠাৎ করে আর একটা মানুষ উনি দেখতে পান যে ওই মোড়ে দাঁড়িয়ে আছে। তখন ওই পুলিশ অফিসার ভাই উনি চিন্তা করছেন যে এই লোকের আচরণ তো বেশি সুবিধার না, এ আবার ঠিকঠাক মতো আমাকে নিয়ে যাচ্ছে তো, নাকি আমাকে কোনো বিপদে ফেলবে। এই চিন্তা করে উনি গাড়িটা ওখানে থামান। উনি ওনার পাশে থাকা যে কাঁচ রয়েছে সেই কাঁচ নামিয়ে ওই লোককে জিজ্ঞেস করেন যে ভাই ওই গ্রামটা কোন দিকে। তখন ওই লোকটি বলে যে এই যে বাঁ দিকে চলে যান। বাঁ দিকে যখন চলে যান ওই লোকটি বলেছে, তখন ওই পুলিশ অফিসার ভাই উনি পাশের ওই মুরব্বীকে বলছে আপনি বললেন ডান দিকে যেতে, আর ওই লোকটি বলছে বাঁ দিকে যেতে, আমি কোন দিকে যাব? আপনি আমাকে ভুল ডিরেকশন কেন দিলেন? তখন ওই লোকটি বলে যে আমি আপনাকে ডান দিকে যেতে বলছি, আপনি ডান দিকেই যান, ডান দিকেই ওই গ্রাম। তখন ওই ভাই খুব বিরক্ত হয় এবং উনি চিন্তা করেন যে উনি বাঁ দিকেই যাবেন। বাঁ দিকে যাওয়ার জন্য যখনই উনি ওনার গাড়ির স্টিয়ারিংটা যখন ঘোরাবেন বাঁ দিকে নিয়ে যাওয়ার জন্য, তখন ওই বৃদ্ধ লোকটি ফপ করে তার হাত চেপে ধরে। তখন ওই ভাই ফিল করেন ওনার হাতটা অস্বাভাবিক রকমের ঠান্ডা এবং চোখ বড় বড় করে রাগী কণ্ঠে বলে ওঠে, আপনাকে না বললাম আপনি ডান দিকে যান, আপনি বাঁ দিকে যাচ্ছেন কেন? তার এই ধমক শুনে উনি আসলে কি যে বলবেন উনি নিজেও ভাষা খুঁজে পাচ্ছিলেন না। তো উনি যখন বুঝতে পারলেন যে এই লোকটি তার উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, ওই লোকটিও বুঝতে পারে যে সে খুব বিরক্ত হয়েছে। তখন ওই লোকটি বলে যে আপনি বাঁ দিকে যেতে চাচ্ছেন, আপনি ভালো করে খেয়াল করেন তো বাঁ দিকে কি আছে। উনি ভালো করে খেয়াল করে যে একটু আগে যেখানে বাঁ দিকে একটি রাস্তা দেখেছেন সেখানে রাস্তার নামগন্ধও নেই, সেখানে বিশাল মাঠ। তখন উনি চিন্তা করে কি ব্যাপার, একটু আগেই না এখানে রাস্তা দেখলাম, এখন দেখি মাঠ, ঘটনা কি? তো উনি এই বিষয় নিয়ে আর কথা বাড়ান না, উনি ডান দিকে গাড়ি নিয়ে যান। ডান দিকে যখন গাড়ি চলা শুরু হয়েছে তখন ওই বৃদ্ধ লোকটি বলছে যে আমি আবারও বলছি, আমি যেভাবে যেভাবে গাড়ি চালাতে বলবো সেভাবে গাড়ি চালাবেন। যদি কোনো মানুষের উপর দিয়ে গায়ের উপর দিয়ে গাড়ি উঠাই নিয়ে যেতে হয়, আমি যদি সেটা বলি সেটাই করবেন, গাড়ি আর ব্রেক করবেন না কোনোভাবেই, এবং রাস্তার কোনো মানুষের সাথেও আর কখনোই কোনো কথা বলবেন না। তখন ওনার এই কথা শুনে ওই পুলিশ অফিসার ভাই বেশ শিহরিত হন। একটু আগেই যেহেতু অদ্ভুত একটি ঘটনা ঘটেছে, তাই ওনার কথা শোনেন, চুপ থাকেন, তবে একটি কথা বলেন যে আপনি আমাকে কোনো মানুষের গায়ের উপর দিয়ে গাড়ি উঠিয়ে নিয়ে যেতে বলবেন আর আমি সেটা উঠাবো। এটা কি কোনো শোভনীয় কাজ? না, এটা আইনসঙ্গত কাজ। আমরা আইনের লোক হয়ে কি এটা করতে পারি? আইনের লোক কেন, কোন স্বাভাবিক মানুষ তো এটা করতে পারে না। তখন ওই বৃদ্ধ লোকটি বলে আমি যেভাবে করতে বলবো আপনি সেভাবেই করবেন, এর যদি ব্যতিক্রম করেন তাহলে আমার কিছু হবে না, কিন্তু আপনার অনেক ক্ষতি হবে। এখন কি ক্ষতি হবে সেটা উনি জিজ্ঞেস করেন না, উনি মনে মনে রাগে গজগজ করতে থাকেন। ওনার শুধু যাওয়ার দরকার ওই প্লেস পর্যন্ত, এই জন্য অনেক কিছুই উনি হজম করে নিচ্ছেন। তো উনি কিছুটা পথ আগানোর পরে হঠাৎ করে দেখে একটা বৃদ্ধ মহিলা রাস্তা পার হচ্ছে, সাদা শাড়ি পরা, হাতে একটি লাঠি রয়েছে, লাঠির উপর ভর করে করে উনি রাস্তা পার হচ্ছেন। তখন যেহেতু রাস্তা পার হচ্ছে, ওই কারণে ওই পুলিশ অফিসার ভাই গাড়িটা স্লো করে দেয় এবং এতটা স্লো করে যে গাড়িতে থামিয়ে দিতে হয়, তা না হলে ওই বৃদ্ধ মহিলার গায়ের উপর দিয়ে গাড়ি চলে যাবে। আর উনি খুবই আস্তে রাস্তা পার হচ্ছিলেন। তখন গাড়ির মধ্যে থাকা যে মুরব্বী ছিলেন উনি বলছেন যে এই মহিলার গায়ের উপর দিয়ে গাড়ি উঠাই দেন।
তখন ওই পুলিশ অফিসার ভাই তাকে ধমক দেন যে আপনি যা বলবেন তাই শুনতে হবে, আমি এই মহিলার গায়ের উপর দিয়ে গাড়ি উঠাই দিই আর মহিলা মারা যাক। তখন এই কথা যখন ওই যে ঘাড় ঘুরিয়ে তার সাথে কথা বলছিল, তখন উনি বলছে ওই মুরব্বী ওই পুলিশ অফিসার ভাইকে, আপনি যে মহিলার কথা বলছেন দেখেন তো মহিলা এখানে আছে কিনা, মহিলা কোথায়? তখন পুলিশ অফিসার ভাই তাকিয়ে দেখেন তাই তো, মহিলা কোথায় গেল? তখন ওই লোকটি দেখিয়ে দেয় যে ওই যে দেখেন মহিলা। তখন ওই ভাই তাকিয়ে দেখে ওই রাস্তা ক্রস করে ওই মহিলা মাঠের দিকে চলে যাচ্ছে এবং এমন দ্রুত গতিতে যাচ্ছে মনে হচ্ছে সে দৌড়িয়ে যাচ্ছে না, সে উড়ে উড়ে যাচ্ছে। এবং সে যেদিকে যাচ্ছে সেদিকে কোনো ঘর বাড়ি নেই, শুধু মাঠ আর মাঠ, ফসলি জমি। চাঁদের আলোতে উনি স্পষ্টভাবে সেটা দেখতে পান। যদিও ওই সময় ঝড় থেমে গেছে, মাঝে মাঝে মেঘের আড়ালে চাঁদ উঁকি দিচ্ছিল, ওই সময় চাঁদের আলোতে উনি সেটা দেখতে পান। তো দেখার পর উনি তখন বোঝেন যে এই মহিলা কি স্বাভাবিক কোনো মানুষ? তা না হলে এত জোরে কিভাবে সে দৌড়াচ্ছে ওই মাঠের মধ্যে দিয়ে? মাঠের মধ্যে তো আইলের উপর দিয়ে ভালো করে হাঁটাই যায় না, উনি দৌড়াচ্ছে কিভাবে? তখন উনি চিন্তা করেন যে এই মহিলা কি স্বাভাবিক কোনো মানুষ না অন্য কিছু। যাই হোক, এই কথা ভাবছেন, উনি আবার গাড়ি চালানো শুরু করে দেন। উনি আগাচ্ছিলেন, আগাতে হঠাৎ করে একটি ভয়ানক কুকুর দেখতে পান এবং কুকুরটা এত বড়, মহিষের আকৃতির একটা কুকুর। সে রাস্তার উপরে শুয়ে আছে এবং ঘাটটা উঁচু করে ওই গাড়ির দিকে তাকিয়ে আছে, আর মুখ থেকে জিহবা বের করে সে শ্বাস নিচ্ছে এবং জিহবা দিয়ে লাল পড়ছে আর কি, লালা পড়ছে যেটা বলি আর কি। তো এখন কুকুরটা গাড়ি দেখেও সরে না, কুকুরের কোনো ভ্রুক্ষেপই নেই, কুকুর কুকুরের মতো আছে। একটি গাড়ি আসছে তাকে সরে যেতে হবে এরকম কোনো ফিলিংস কুকুরের মধ্যে দেখা যাচ্ছে না। তখন ওই বৃদ্ধ লোকটি বলে যে অনেক কথাই তো আমার কথা আমি অনেক কথা বললাম, আপনি তো শুনলেন না, এবার একটা কথা শোনেন, এই কুকুরের গায়ের উপর দিয়ে গাড়িটা উঠাই দেন। ওই সময়ে আসলে উনি আর গাড়ি থামান না, কুকুরের গায়ের উপর দিয়ে গাড়ি উঠাই দেন। কিন্তু গাড়ি উঠিয়ে দেওয়ার পর ওনার চিন্তা হয় যে আচ্ছা কুকুরের কি হলো। তখন গাড়ির গতি থাকা অবস্থাতে উনি পেছন দিকে একটু ঘুরে তাকান। গাড়ির পেছনে যে লাল যে রেড লাইট আছে, ওই রেড লাইটের আলোতে তিনি দেখতে পান, যেহেতু একটু ব্রেক করেছিলেন, রেড লাইটটা জ্বলে ওঠে, দেখে যে ওই কুকুরটা দিব্যি ওভাবেই বসে আছে। সেটাই তার গায়ের উপর দিয়ে গাড়ি উঠিয়ে নিয়ে গেছে, তার তো মারা যাওয়ার কথা, রক্তারক্তি হয়ে যাওয়ার কথা, কিন্তু না, তার কিছুই হয়নি, কুকুরটা ওভাবেই বসে আছে। তখন ওই মুরব্বী বলে যে এবার বুঝতে পেরেছেন যে কেন আমি আপনাকে বারবার সতর্ক করছি? তখন পুলিশ অফিসার ভাই বলে যে হ্যাঁ ঠিক আছে, আপনার কথা বুঝতে পেরেছি, এখন কোন দিকে যেতে হবে চলেন, ওই গ্রামটা আর কত দূর? বলে যে ওই গ্রামের খুব কাছেই চলে এসেছি, আপনার আর কোনো সমস্যা নেই, সামনে রাস্তা যেদিকে যাচ্ছে আপনি ওইদিকে যান। তো উনি মাত্র কয়েক মিনিট গাড়ি চালানোর পরেই উনি পাকা রাস্তায় উঠে পড়েন, পিচ ঢালা রাস্তা। তখন পুলিশ অফিসার ভাই বলে যে কি হলো, ওই গ্রাম কোন দিকে? আমরা তো মেইন রাস্তায় চলে আসছি। তখন বলে যে চলেন, এদিকেই গ্রাম। তখন ওই মুরব্বী তার হাতের ডান দিকে গাড়ি ঘুরিয়ে নিয়ে যেতে বলেন। তখন উনি হাতের ডান দিকে গাড়ি ঘুরিয়ে নিয়ে যান। কিছু সময় ড্রাইভ করার পর হঠাৎ করে উনি নিজেকে আবিষ্কার করেন ঠিক থানার সামনে, গাড়ি নিয়ে থানার সামনে চলে আসছে।
উনি তো অবাক যে কই সেই গ্রাম কই, আমি তো আবার সেই থানার সামনে চলে আসলাম। তো গোলক ধাঁধার মতো অবস্থা। তো যখনই ওই মুরব্বীকে কিছু বিষয় জিজ্ঞেস করতে যাবেন, তখনই দেখেন গাড়ির মধ্যে মুরব্বী নাই। উনি তো এবার মারাত্মক রকমের একটা হাই ভোল্টেজ শক খান আর কি, যে গাড়ির মধ্যে থেকে এই মুরব্বী কোথায় গেল, আমি তো তাকে নামালামও না, এই মুরব্বী কোথায় চলে গেল। যাই হোক, উনি চিন্তা করেন হয়তোবা নেমে গেছে কোনোভাবে, কিন্তু চিন্তা করলো যে মুরব্বী নামার আগে একবারের জন্য আমাকে বলেও গেল না, এটা কেমন ভদ্রতা, এই চিন্তা করেছে আর কি। তো যাই হোক, থানায় উনি গাড়ি ঢুকিয়ে দেন। তখন আর গাড়ি নিয়ে রাস্তায় আর বের হন না, কারণ রাস্তায় এতগুলো ঘটনা ঘটেছে, উনি আর সাহস করেন নাই। উনি চিন্তা করেছেন যা হয়ে হবে, সকালবেলা আমি যাব অন্য লোক সাথে নিয়ে। তো উনি ওনার কোয়ার্টারে গিয়ে ঘুমিয়ে পড়েন। যদিও ওনার ঘুম আসছিল না, কারণ উনি বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিলেন না। যে বের হলাম, এক মুরব্বী দেখা পেলাম, আবার ওই মোড়ে একজন লোক পেলাম, সে বাম দিকে যেতে বলল, পরে বাম দিকে রাস্তা দেখা গেল না, তারপরে একজন বৃদ্ধা মহিলার দেখা পেলাম, তারপর একটা কুকুর দেখতে পেলাম, আবার ঘুরে আবার থানার সামনে চলে আসলাম। আসলে হলোটা কি, সারা রাত আমি কি করলাম? ওনার ঘুম আসছেও না, কিন্তু এভাবে চিন্তা করতে করতে একটা সময় ঘুমিয়ে পড়েন। সকালবেলা উনি দেখতে পান সেই মালি বাগানে পানি দিচ্ছে, আর ঝড়ে কিছু গাছ নুয়ে গিয়েছিল, ফুল গাছ, সেগুলো ঠিক করছে। তখন ওই মালিককে উনি ডাক দেন এবং বলেন যে কি ব্যাপার, তুমি কি ডিরেকশন দিলা, ওই গ্রামে যাওয়ার কথা বললা, আমি তো ওই গ্রাম আর খুঁজে পেলাম না। মালি তো আকাশ থেকে পড়ে, স্যার কি বলেন, আমি আপনাকে কখন যেতে বললাম? বলে তুমি না রাত 12টার পরে আসলে আমার বাসায়, এসে বললা যে অমুক গ্রামে যেতে হবে। বলে কি বলেন স্যার, আমার তো বাচ্চা অসুস্থ, আমি তো কালকে বেরই হই নাই বাসার থেকে। কালকে থানা থেকে আমার ডিউটি শেষ করে যখন আমি চলে যাই, এরপর থেকে আমি বাসা থেকে বেরই হই নাই, তারপর ঝড় বদল হয়েছে, আমি তো আসি নাই। উনি তখন মানে ওই পুলিশ অফিসার বড় ভাই, উনি হলো যখন ওনার অফিস রুমে যাচ্ছিলেন, তার আগেই ওই মালির সাথে উনি মানে দেখা হয়, এই কারণে তাকে এই বিষয়টি জিজ্ঞেস করেন। এরপরে উনি অফিস রুমে যান এবং ওই সাব ইন্সপেক্টরকে ডেকে পাঠান। সাব ইন্সপেক্টর আসে, বলে কি ব্যাপার, কালকে আপনি আমাকে খবর পাঠিয়েছিলেন, তো আমি তো বিভিন্ন সমস্যা পড়ে গিয়েছিলাম আর ওই গ্রামে পৌঁছাতে পারিনি, তো চলেন এখন চলেন, বা এখন কি অবস্থা সেটা। ওই সাব ইন্সপেক্টর তো আকাশ থেকে পড়ে যে স্যার কি বলেন আপনি, আমি আপনাকে কখন কাকে দিয়ে ডেকে পাঠাইলাম? তখন উনি বলতেছে যে ওই গ্রামের নাম বলে, ওখানে ডাবল মার্ডার হয়নি, ডাকাতটা ডাবল মার্ডার করেনি একই পরিবারের 2জন সদস্যকে? বলে না তো, এরকম কোনো তথ্য আমি জানি না। হ্যাঁ, ডাকাতি হয়েছে অন্য গ্রামে, সেই খবর পেয়ে আমরা সেখানে গেছিলাম, কিন্তু মার্ডার হয় নাই তো গতকাল কোথাও। সে তো আকাশ থেকে পড়ে। মালি বলে যে সে আসে নাই, সাব ইন্সপেক্টর বলে যে সে খবর পাঠায় নাই, তাহলে হলোটা কি? তখন ওই মালিক আবার ডাকা হয়, মালি আসে। তখন মালি তাকে বলে যে স্যার আপনি কোন গ্রামের নাম বললেন, আবার বলেন তো। তখন ওই ভাই ওই গ্রামের নামটা বলে, বলার পরে বলে যে স্যার আপনি তো মনে হয় বিশাল একটা বিপদের হাত থেকে আল্লাহ রক্ষা করেছে আপনাকে। কেন? আপনি যে গ্রামের নাম বলেছেন সেখানে তো কোনো ঘর বাড়িই নেই, ওটা একটা বিশাল ফসলের মাঠ, ওখানে বট গাছ আছে, অনেক আগে শ্মশান ছিল, এখনো মাঝে মাঝে কিছু মানুষ ওখানে দাহ করা হয়, ওখানে তো অনেক মানুষ ভয় পায়, যায় না ওখানে, ওখানে মানুষই যায় না, ওখানে কোনো বাড়িতে 2জন মার্ডার হবে, এটা তো হতেই পারে না। তখন অন্য পুলিশ যারা ছিলেন, যারা অনেক পুরাতন ওই থানায় ছিল, যারা আশেপাশে জায়গা ছিল, তারাও তো একই কথা বলে
যে হ্যাঁ, ওখানে তো আসলে কোনো ঘর বাড়ি নেই। তো উনি এই বিষয়টা নিয়ে আর কথা আগান না। উনি বুঝতে পারেন বড় ধরনের একটা বিপদ থেকে আল্লাহ ওনাকে হেফাজত করেছেন, কিন্তু ওনার সাথে কি ঘটলো এই বিষয়টার সমাধান উনি পাচ্ছিলেন না কোনোভাবেই। পরবর্তীতে উনি যখন ঢাকায় আসেন, ঢাকায় আসার পর মানে যখন ছুটিতে এসেছেন আর কি, তখন একজন খুব ভালো মানের আলেমের কাছে এই বিষয়টা সবিস্তরে খুলে বলেন। আলেম ওই বিষয়টি শোনার পর উনি, ওই আলেম আবার খুব খুব বড় মাপের একজন বুজুর্গ মানুষ ছিলেন। তার কাছে আবার বেশ কিছু বুজুর্গ জিন, মানে ওই আল্লাহওয়ালা জিন তার কাছে আসতো। তখন জিনদেরকে তিনি ডাকেন এবং বলেন যে এই যে ঘটনাটি ঘটেছে এটা আসলে কি কারণে ঘটেছে, এই বিষয়টির বিস্তারিত খোঁজ খবর নিয়ে আমাকে জানাও। মোটামুটি আধা ঘন্টা সময় পর ওই হুজুর ওই পুলিশ অফিসার ভাইকে কিছু বিষয় খুলে বলেন যে আপনি যখন চাকরিতে নতুন জয়েন করেছেন তখন এক মানুষের সাথে আপনি খারাপ ব্যবহার করেছিলেন। যদিও খারাপ ব্যবহারটা তার প্রাপ্য ছিল, কিন্তু ওই লোকটি ছিল একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান। সে ক্ষিপ্ত হয়ে তার অনুগত কিছু দুষ্টু জিনকে আপনার পিছনে লেলিয়ে দেয়। কিন্তু আপনি রেগুলার সালাত আদায় করেন, জিকির আজগার করেন, যার কারণে ওই দুষ্টু জিনগুলো আপনার ক্ষতি করার সুযোগ পাচ্ছিল না। আর যেহেতু তারা এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছিল এবং আপনার পিছনে লেগেই ছিল, এমন একটি সুযোগ পেয়ে গিয়েছিল ওই রাতে তারা ওই মালির সুরত ধরে আপনাকে বাড়ি থেকে বের করে আনে এবং আপনাকে রাস্তায় নিয়ে যায়। আপনি যখন রাস্তায় গিয়েছিলেন তখন ওখানে যে বৃদ্ধ মানুষটির সাক্ষাৎ আপনি পেয়েছিলেন, সে একটি ভালো জিন ছিল। সে আপনাকে চিনতো। আপনি যখন মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন, ওই জিনটি ওই মসজিদে নামাজ পড়েছিল মানুষের বেশে, আপনাকে সে দেখেছিল। আপনি যখন বিপদে পড়তে যাচ্ছিলেন, ওই জিনটি দূর থেকে বুঝেছিল একটি পিশাচ জিন আপনার থানার মালির সুরত ধরে আপনাকে বাড়ি থেকে বের করে নিয়ে আসে। তখনই সে বুঝতে পারে যে আপনাকে ওরা একটা বড় ধরনের বিপদে ফেলবে। কিন্তু ওই দুষ্টু জিনটি আমার উপস্থিতি টের পেয়ে যায়। মানে আমার উপস্থিতি বলতে ওখানে একটা ভালো জিন উপস্থিত ছিল, সে সেটা টের পেয়ে যায় এবং সে আর সাহস করে না বের হওয়ার, এবং সে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে সে আর ওই পুলিশ অফিসারের সাথে বের হয় না। যদি বের হতো তাহলে সত্যিই তাকে বড় ধরনের একটা বিপদে পড়তে হতো। সে যখন গাড়ি নিয়ে বের হয় তখন ওই পিশাচ জিনেরা বিভিন্ন মায়া জালে তাকে ফেলার চেষ্টা করে। আর ওই যে ভালো জিনটি সে মানুষের বেশে রাস্তায় দাঁড়িয়ে থাকে এবং তাকেই উনি ওই গাড়িতে তুলে নেন। এবং তুলে নেওয়ার পর বিভিন্ন বিষয়গুলো যখন সামনে চলে আসে, যে প্রথমে একটা মানুষ হাতের বাম দিকে দেখিয়ে দিল, এটি মূলত ওই পিশাচ জিনদেরই একজন ছিল যে তাকে বিপদে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু সে পারেনি। পরবর্তীতে ওই বৃদ্ধ মহিলার সুরতে যে এসেছিল সেও একটি দুষ্টু জিন ছিল। কোনো মতে যদি সে গাড়িটা থামিয়ে নামতো ওই বৃদ্ধ মহিলাকে সাহায্য করার জন্য, তাহলে অবস্থা খারাপ হয়ে যেত। কিন্তু সে গাড়ি থেকে নামেনি, কারণ তাকে নামতে খুব ভালোভাবে বাধা দিয়েছিল ওই তার পাশের সিটে বসে থাকা মুরব্বী সুরতে যে জিনটি। তারপরে ওই কুকুরকে সরানোর জন্য যদি সে গাড়ি থেকে নামতো, ওই কুকুরটি তাকে আক্রমণ করে বসতো। তো যাই হোক, ওইখান দিয়ে ঘুরিয়ে মূল রাস্তায় উঠিয়ে ওই জিনটি তাকে আবার থানার সামনে এসে দিয়ে যায়। তো একটি মানুষের সাথে যখন সে খারাপ ব্যবহার করেছিল, তার অনুগত দুষ্টু পিশাচ জিনদেরকে সে লিলিয়ে দিয়েছিল ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে।
কিন্তু সে কোনো ক্ষতি করতে পারেনি। তো ওই ভালো জিনটি আল্লাহর রহমতে তাকে সাহায্য করেছিল, যার কারণে ওই রাত্রে সে বিপদে পড়েনি। তো যাই হোক, এরপরে উনি বিষয়টা বুঝতে পারেন যে আসলে কি হয়েছিল, কিন্তু এই বিষয়টি উনি তেমন কোনো আলোচনায় আর কখনোই আনেননি, কারোর সাথে আলোচনা করেননি। বেশ কিছুদিন এই বিষয়টি কেন হলো সেটা নিয়ে ভেবেছিলেন, পরবর্তীতে ভালো আলেমের সাথে কথা বলে এই বিষয়টি নিশ্চিত হয়েছিলেন। এবং উনি কার সাথে খারাপ ব্যবহার করেছিলেন সেই লোকটিকে আর উনি স্মরণ করতে পারেননি, যে তার বাড়ি কোথায়, কিভাবে কি স্মরণ করতে পারেননি। তবে পরবর্তীতে তার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। তো এটি ছিল ঘটনা। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, মূলত কয়েকটি ঘটনা ওনার পাঠানো। আজকের এপিসোডটি ওনার পাঠানো ঘটনাগুলো নিয়েই ইনশাল্লাহ করব। আর সঙ্গত কারণে ওনার প্রফেশনটা আমি বলতে পারছি না, সেটি নিষেধ রয়েছে, কারণ একটি গুরুত্বপূর্ণ চাকরি করেন, যে বিষয়গুলো আসলে ওইভাবে প্রকাশ করলে কিছুটা সমস্যা হতে পারে। এই কারণে আমি সেই বিষয়টা জানাতে চাচ্ছি না। তো যাই হোক, চলে যাচ্ছি মূল ঘটনায়। ঘটনাটি বগুড়ায়। বগুড়া আজিজুল হক কলেজের নাম আপনারা অনেকেই শুনেছেন। 80-র দশকে এমন একটি ঘটনা ঘটে ওই আজিজুল হক কলেজেরই একজন স্টুডেন্টের সাথে। মূলত 3-4 জন বন্ধু বান্ধব একসাথেই তারা সবসময় চলাফেরা করত, একই ইয়ারে তারা লেখাপড়া করত। এর মধ্যে বন্ধুদের একজনের আপন বোনের বিয়ে ঠিক হয়, এবং সেটি ঠিক হয় আদমদিঘি উপজেলায় কোন একটি গ্রামে, প্রত্যন্ত গ্রাম। আর বিয়ে তো বুঝতেই পারছেন, যেহেতু ওই সময় গ্রামের বিয়েগুলো অনেক দূর দূরান্ত থেকে কিন্তু আত্মীয় স্বজনরা আসে। ওই সময় যোগাযোগ ব্যবস্থা তো এতটা উন্নত ছিল না এখন যেমনটা হয়েছে। আর শীতকালে বিয়ে ছিল, তো আত্মীয় স্বজনরা দূর দূরান্ত থেকে আসবে, বিয়ে খেয়ে তো আবার দ্রুত চলে যাওয়া সম্ভব নয়। এই জন্য যেটা করত, শীতকালে বিয়ে হলে লেপ, তোশক, বালিশ অনেকে সাথে করে নিয়ে আসতো, কারণ শীতকালে কিন্তু অনেকের বাড়িতে পর্যাপ্ত লেপ তোশক থাকে না। তোশক থাকলে হয়তো লেপ থাকে না, লেপ আছে তো তোশক নেই, বালিশের শর্ট, এটা হওয়াটাই স্বাভাবিক। আর বিয়ের সময় তো নিশ্চয়ই এত লোকের তোশক, বালিশ, লেপ কেউ বানিয়ে রাখবে না। এই কারণে অনেকে সাথে করে নিয়ে আসতো। এখন ওই যে কয়েকজন বন্ধু, ওই বন্ধুদের সবাইকে দাওয়াত দেওয়া হয়, এবং তারা ওই দাওয়াত গ্রহণ করে এবং সেখানে যায়ও, ওই আদমদিঘি উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে। ওর মধ্যে একজন বন্ধু, তিনি আবার খুবই ধনী ঘরের সন্তান ছিলেন। এখন বিয়ে বাড়িতে কিন্তু নর্মালি যেটা হয়, অনেক আত্মীয় স্বজন আসে, থাকার জায়গার অসুবিধা, বিভিন্ন ধরনের অসুবিধা তো হয়, এটা তো আমরা জানি। এখন ওই বন্ধুকে সে যিনি হোস্ট বন্ধু, যার বাড়িতে বিয়ে খেতে গেছে, এখন সে চিন্তা করছে যে আমার এই বন্ধু তো খুব অবস্থাশালী, ওকে কিভাবে এত লোকের সাথে রাখি, সেও বেশ দুশ্চিন্তায় পড়ে গেছে। তো সে সিদ্ধান্ত নিল সে সকলের সাথে তার ওই বন্ধুকে রাখবে না, তাকে আলাদা রাখবে। এবং ওই চিন্তা করে সে ভাবছে যে কোথায় রাখা যায়। তবে ভাবতে ভাবতে একটি ঘর সে বের করে। ওই ঘরটা অনেক আগের ঘর, তার দাদাদের আমলের ঘর। ঘরটায় দিনের বেলা কাজ হয়, কিছু কিছু মালামাল রাখা রয়েছে সেই ঘরে, কিন্তু রাতের বেলা কেউ ওই ঘরে থাকে না। ঘরটি ছোট ঘর, ওই ঘরে অন্য কোনো আত্মীয় স্বজনের থাকার ব্যবস্থা করা হয়নি। তখন ওই বন্ধু, হোস্ট বন্ধু তিনি চিন্তা করেছেন তাহলে ওকে এই ঘরে রাখি।
সে ওই ঘরে সুন্দর করে বিছানা, তোশক, প্রয়োজনীয় জিনিস যেগুলো লাগে শীতকাল যেহেতু, সেগুলো দিয়ে দিয়েছে এবং রাতের বেলা তাকে ওই ঘরে এনে শুইয়ে দিয়ে যায় এবং বলে যায় যে তুমি এখানে থাকো, কোনো সমস্যা নেই, যে কোনো সমস্যা হলে ডাকবা, যেহেতু বিয়ে বাড়ি আমরা অনেকেই জেগে থাকবো, কোনো সমস্যা নেই। তো সেও তার বন্ধুকে ধন্যবাদ দেয়, কারণ বিয়ে বাড়িতে এই ধরনের একটা সুন্দর থাকার ব্যবস্থা যে হয়েছে এটাও তার চিন্তায় ছিল না। সে রাতের বেলা খাওয়া দাওয়া করার পর যথারীতি শুয়ে পড়ে। রাত আনুমানিক কটা সেটি তার মাথায় নেই বা সেটি সে জানেও না। হঠাৎ করে তার খুব শীত লাগা শুরু করেছে ঘুমের ঘোরে। সেখানে কিন্তু পর্যাপ্ত তোশক, মানে তোশক বলতে যেটা বোঝাচ্ছি যে নিচ থেকে যেন ঠান্ডা উঠে না আসে এই জন্য তোশক, মোটা তোশক ছিল এবং বেশ মোটা সোটা একটা লেপও ছিল। ঠান্ডা লাগার কথা না, কিন্তু ঠান্ডায় তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর সে বুঝতে পারে কেন তার ঠান্ডা লাগছে, কারণ সে দেখতে পায় যে জানালাটি সে ঘুমানোর আগে বন্ধ দেখেছে ওই জানালাটি খোলা এবং ওই খোলা জানালা দিয়েই ঠান্ডা আসছে। তখন সে চিন্তা করে যাই ওই জানালাটি বন্ধ করে দেই। বন্ধ করার জন্য যখনই সে উঠবে, হঠাৎ করে দেখে তার পাশে অপরূপা সুন্দরী এক নারী শুয়ে আছে। সে ওই মহিলাকে দেখে খুব অবাক হয় এবং ভয়ও পায়। অবাক হওয়ার পেছনে কারণ হলো যে ঘরের দরজা ছিল বন্ধ, ওই ঘরে একটাই দরজা, মানে ঢোকার জন্য। তাহলে এই মেয়েটা এখানে কিভাবে ঢুকলো, এটা হলো অবাক হওয়ার কারণ। আর ভয়ের কারণটা হলো যেহেতু বিয়ে বাড়ি, আত্মীয় স্বজন অনেক, মেয়ে সদস্যরাও এসেছে, হয়তোবা রাতের বেলা বের হয়েছে যে কোনো কারণে ওয়াশরুমে যাওয়ার জন্য। দেখা যাচ্ছে যে একই রকমের ঘর রয়েছে উঠানে, সে ভুল করে হয়তো এই ঘরে কোনোভাবে ঢুকে পড়তে পারে এবং অন্ধকারের মধ্যে সে বিছানা পেয়েছে, সে শুয়ে পড়েছে। সে বুঝতে পারেনি যে তার পাশে কেউ আছে এবং সে ওটা পুরুষ মানুষ রয়েছে, এটা সে বুঝতে পারেনি হয়তোবা। এখন যদি হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় এবং ঘুম ভাঙার পর সে যদি দেখে যে পাশে একটা পুরুষ মানুষ বসে আছে, সে তো বিশাল জোরে চিৎকার চেঁচামেচি করবে, গ্রামের এই বাড়ির লোকজন জড়ো হয়ে যাবে, গ্রামের লোকজন জড়ো হয়ে যাবে, তখন একটা সম্মানের একটা ব্যাপার। এই চিন্তা করে সে ভয়ও পাচ্ছে এবং সে মেয়েটার দিকে তাকিয়ে আছে। সে ডাকবে এমন একটা সময় হঠাৎ করে ওই মেয়েটি ঘুম থেকে জেগে উঠে বলে, তুমি ঘুম থেকে উঠে গেছো? তো আমাকে ডাকোনি কেন? আমাকে ডাকতে পারতা, কিছু লাগবে তোমার? মানে মেয়েটি এমন ভাবে তার সাথে কথা বলছে, মনে হচ্ছে যে কত দিনের চেনা, কত দিনের পরিচয়। এরকম কথা শুনে ওই ছেলেটি আরো অবাক হয়। সে জিজ্ঞেস করে, তোমার নাম কি? বলে, আমার নাম জেসমিন। তখন ওই মেয়েটিকে দেখে ওই ছেলে ভয়ে ঢোক গিলতে শুরু করে, যে এখন কি করবে সে বুঝতে পারছে না। তো মেয়েটির আচরণও খুব স্বাভাবিক এবং খুবই ভালো আচরণ করছে। তো ওই ছেলেটার এই অবস্থা, মানসিক অবস্থা বুঝতে পেরে ওই মেয়েটি বলে, বুঝতে পেরেছি তুমি ভয় পেয়েছো, তুমি পানি খাবা? তখন ওই ছেলেটি বলে, হ্যাঁ পানি খাবো। তখন সে বলে যে ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। এই কথা বলে সে ওই জানালার কাছে গিয়ে দাঁড়ালো। তো জানালার কাছে গিয়ে সে দাঁড়ানোর পর ওই ছেলেটি বাইরে থেকে কল চাপার আওয়াজ শুনছে। কল চাপলে যেরকম আওয়াজ হয় ওমন আওয়াজ শুনছে। তো এইরকম আওয়াজ অল্প কয়েক সেকেন্ড শোনার পর সে দেখতে পায় ওই মেয়েটি একটি কাচের জগ এবং একটি কাচের গ্লাস নিয়ে এসেছে।
ওই সময় কিন্তু কাচের জগ পাওয়াটা বিশেষ করে গ্রাম অঞ্চলে খুব টাফ ছিল। এক ধরনের জগ অবশ্য পাওয়া যেত, কিন্তু সেটা ওই ধরনের জগ নয়, সেটা অনেক উন্নত মানের একটি জগ, এবং গ্লাসটা অনেক উন্নত মানের। গ্রামে আসলে ওই সময় এগুলো কল্পনা করা যেত না, ওই বিশেষ করে প্রত্যন্ত গ্রামে। তখন সে তাকে পানি দেয়, সে পানি খাবে, তখন বলে দাঁড়াও এখনই পানি খেও না, শুধু পানি খেলে কেমন হয়, তোমার জন্য আমি আরো কিছু খাবারের ব্যবস্থা করি। এ কথা বলে মেয়েটি ঘরের একটি প্রান্তে চলে যায় এবং একটি আলমিরার মতো রয়েছে, একটা কাঠের মতো, সে ওইটা খোলে এবং ওর মধ্য থেকে বেশ কিছু ধরনের মিষ্টি এবং কিছু ফলমূল নিয়ে আসে। ওই ফল এবং মিষ্টি দেখে ওই ছেলেটি আরো অবাক হয়, কারণ হলো ওই মিষ্টি যেগুলো, এই মিষ্টি এই গ্রাম অঞ্চলে কেউ বানায় না। পাওয়া যায় বগুড়া শহরে পাওয়া যায়, কিন্তু এখানে এই মিষ্টি কিভাবে এলো, এবং একদম ফ্রেশ মিষ্টি। সে চিন্তা করে যে হয়তোবা বিয়ে বাড়ি তো কেউ হয়তোবা নিয়ে এসেছে আত্মীয় স্বজনদের মধ্যে, হতেও পারে। কিন্তু এমন ফল তার সামনে দেয়, দেখা গেল ওই ফলের সিজন সেটা না, অন্য সিজন। আর গ্রামে এত ফ্রেশ ফল, বিশেষ করে এত দামি ফল পাওয়ারও কথা নয়। সে এই চিন্তাটাও করে যে আত্মীয় স্বজনদের মধ্যে কেউ নিয়ে এসেছে হয়তোবা। তো যাই হোক, সে ফল খায় এবং মেয়েটি খুব হেসে সুন্দর করে মৃদু ভাষায় তার সাথে কথা বলছে। সে এইভাবে সারাটা রাত কথা বলতে বলতেই কাটিয়ে দেয়। একটা সময় পর সে নিজেকে একা আবিষ্কার করে ঘুমন্ত অবস্থায়, মানে ঘুম থেকে সে জেগে উঠেছে, আশেপাশে কেউ ছিল না। এখন ঘুম থেকে জেগে ওঠার পর সে দেখে ঘরের দরজা কিন্তু বন্ধ, জানালাও বন্ধ। সে উঠে ওই মেয়েটিকে বাইরে খুঁজতে থাকে, কারণ আত্মীয় স্বজনদের মধ্যে তো অনেকেই এসেছে, নিশ্চয়ই তার মধ্যেই এই মেয়েটি হবে। সে খুঁজতে থাকে, কিন্তু খুঁজে আর কোথাও তাকে পায় না। সে একটা পাগলের মতো হয়ে যায় ওই মেয়েটিকে মানে খুঁজতে গিয়ে, এবং এমন কিছু পাগলামি শুরু করে, প্রিয় লিসেনার্স, এগুলো শুনলে আপনারাই বিরক্ত হবেন যে এমন পাগলামি আসলে ওই পরিবেশে করা ঠিক কিনা। কারণ ওই বিয়ে উপলক্ষে তার বন্ধু যে হোস্ট আর কি, অনেক আত্মীয় স্বজন এসেছে, তাদের কন্যারা এসেছে, বা আরো যারা মহিলা তারা এসেছে। ও কি করছে, যেখানে মহিলা সেখানে ঢুকে যাচ্ছে। কোন ঘরের মধ্যে মহিলা আছে, কথা নাই বার্তা নাই, হুট করে ঢুকে পড়ছে। কোন মহিলা সাজুগুজু করছে, সবাই যেহেতু বিয়ের অনুষ্ঠানে এসেছে, কথা নাই বার্তা নাই, সেখানে ঢুকে যাচ্ছে এবং ঢুকে ওই মেয়েটাকে খুঁজছে, ওই জেসমিন মেয়েটাকে খুঁজছে। কিন্তু সে ওই মেয়েটাকে আর খুঁজে পাচ্ছে না। সে তার বন্ধুকে বারবার বলে যে এই জেসমিন কোথায়। এখন তারও বন্ধু বলে জেসমিন হওয়ার কি, বলে হ্যাঁ এখানে আসছে জেসমিন। এখন সে তো আর বলছে না যে রাতের বেলা এভাবে কথা হয়েছে, এটা বলছে না, বললে কেমন শোনা যাবে, এই কারণে বলে জেসমিন নামে তো কেউ নাই। তাই বন্ধু বলে না না না, আমাকে তুই মিথ্যা বলছিস, জেসমিনের সাথে আমার কথা হয়েছে। তো বলে কখন কথা হলো, বলে রাতের বেলা কথা হয়েছে। এখন তার এই ধরনের পাগলামি যখন বাড়তে থাকে, তখন তার বন্ধু তাকে বলে যে দেখ, তুই এইভাবে যেভাবে ডিস্টার্ব করছিস অন্যদেরকে বিয়ে বাড়িতে, এটা একটা খুবই দৃষ্টিকটু দেখা যাচ্ছে, মহিলারা খুব বিরক্ত হচ্ছে এবং আমাকে অনেক আজে বাজে কথা বলছে, তো এই কাজটা করা ঠিক হচ্ছে না। তখন বলে তাহলে ওই জেসমিন মেয়েটাকে আমার সামনে এনে দেয়। তখন বলে যে ঠিক আছে, তার চেহারার বর্ণনা দেয়, সেসব বর্ণনা দেয়। কিন্তু তার ওই বন্ধু, হোস্ট বন্ধু বলে যে এই রকমের চেহারার কোন মেয়ে তো আছে বলে, বিশেষ করে আমাদের বাড়িতে এসেছে বলে আমি জানি না, এবং আশেপাশের কয়েকটা বাড়িতে আছে বলেও আমি জানি না। এই মেয়ের মানে
যে নামটা বলা হয়েছে এই নামের মেয়ে এই গ্রামেও আছে কিনা সেটাও তার জানা নাই। কিন্তু তার ওই বন্ধু কিছুতেই বিশ্বাস করে না। সে চিন্তা করে হয়তোবা তাকে মিথ্যে বলা হচ্ছে এবং সে তার সাথে খারাপ ব্যবহার শুরু করে দেয়। তখন কি করে, তার বন্ধু বলে আচ্ছা ঠিক আছে, আমি আমাদের বাড়িতে যত মহিলা আসছে প্রত্যেকটা মহিলার সামনে তোকে নিয়ে যাব, তুই দেখ যে এর মধ্যে সে আছে কিনা। সেইভাবে প্রত্যেকটা মহিলার সামনে, মানে শিশু থেকে শুরু করে নিয়ে বয়স্ক মহিলা প্রত্যেকের সামনে তাকে নিয়ে যায়। যে সমস্ত মহিলারা পুরুষদের সামনে আসতেও চাইতো না, তারপরেও ওর ওই পাগলামির কারণে মানে পরিবেশ মানে শান্ত রাখার জন্য তারা তার সামনে আসতে বাধ্য হয়। কিন্তু প্রত্যেককে দেখার পরে সে বলে না না, এর মধ্যে তো সে নাই। তখন তার বন্ধু বলে এখন বাকি আছে শুধু একজন, সেটা হলো আমার নিজের আপন ছোট বোন, যার বিয়ে মানে যে কনে, সেই বাকি আছে শুধু। তুই তাকে দেখবি, চল তাকেও তোকে দেখাবো। তাকেও দেখায়, বলে যে না এই মেয়েও না। তখন বলে তাহলে তো আমাদের এখানে তো আর কোনো মেয়ে নেই। কিন্তু ও তো কথা মানে না, শোনে না। সে কি করে, সে ভাঙচুর শুরু করে বাড়িতে। খাবারের টেবিল ফেলে দিচ্ছে, জগ আছড়ে ফেলছে, গ্লাস ভাঙছে, প্লেট ভাঙছে। এই সিচুয়েশনে মানে সবাই বলে এই ছেলেটা বদ্ধ উন্মাদ হয়ে গেছে। সে দ্রুত তার বাড়িতে খবর দাও। তখন কিন্তু এই মোবাইল ফোনের যুগ ছিল না, টেলিফোনের যুগ ছিল। যেহেতু ওদের অবস্থা ভালো ছিল, ওদের বাড়িতে টেলিফোন ছিল, তো টেলিফোনের নাম্বারটা আবার ওদের এক বন্ধুর কাছে ছিল। তখন কি করে, দ্রুত ওই প্রত্যন্ত অঞ্চল থেকে সরে গিয়ে সেই আদমদিঘিতে যায়, কোন মানে মাধ্যম খুঁজে বের করার চেষ্টা করে। তো এমনই একটা মাধ্যম দিয়ে সেই বাড়িতে ফোন করা হয় যে এই অবস্থা, আপনারা দ্রুত আসেন। তখন ওই ছেলের মামা চাচারা আসে। আসার পরে ওই ছেলে কিছুতেই যেতে চায় না, বলে জেসমিনকে বিয়ে না করে আমি যাব না, ওকে না নিয়ে আমি যাব না। তখন ওকে খুব কৌশলে বোঝানোর চেষ্টা করে তার মামা, বলে ঠিক আছে তুমি এইভাবে তাকে বিয়ে করবা কেন, চলো আমরা বাড়িতে যাই, আমরা খুব সুন্দর করে কথাবার্তা বলে একটা নিয়ম মাফিক আলোচনার মাধ্যম দিয়ে সুন্দর করে বিয়ে করে নিয়ে যাব। এইভাবে কি বিয়ে হয়? আমরা আসবো, বরযাত্রী হয়ে আসবো, এইভাবে তোমাকে ধরে নেওয়ার জন্য আমরা আসবো কেন? আর এটা কি কোনো পরিবেশ বিয়ে করার জন্য? মানুষ কি বলবে? সুন্দরভাবে তুমি আসো। তো এইভাবে তাকে সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, কিন্তু সে কিছুতেই বোঝে না, বলে না আমি বিয়ে না করে এখান থেকে যাবই না। মানে সে এমন পাগলামি শুরু করে যে ওই বাড়িতে বিয়ে ভন্ডুল হয়ে যাওয়ার মতো অবস্থা। মানে যেই মেয়ের বিয়ে, সেই মেয়ের বিয়েই হয় না, এমন গোলমাল ফাসাদ শুরু হয়ে যায়। ওদিকে ছেলে পক্ষের লোকজন আসবে, তারা যদি এসে দেখে যে এই ধরনের গোলমাল, তাহলে কি অবস্থা হবে? তো সিচুয়েশন ট্যাকেল দেওয়ার জন্য ওই ছেলের আত্মীয় স্বজনরা ওই ছেলেকে হাত পা বেঁধে ভ্যানে করে নিয়ে যেতে বাধ্য হয়, কারণ এছাড়া তাকে কোনোভাবে সেখান থেকে সরানো যাচ্ছিল না। সে ওই জেসমিনকে নিয়েই যাবে এবং তার ক্ষোভ ওই জেসমিনকে সামনে আনা হচ্ছে না। যাই হোক, তাকে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার অস্বাভাবিক আচরণ বাড়ির প্রত্যেকে বুঝতে পারে, বিশেষ করে ছেলের বাড়ির। তখন তারা একটা কবিরাজকে দেখায়। কবিরাজকে দেখানোর পর কবিরাজ বলে যে এই ছেলের উপর একটা পরীর প্রভাব আছে, ওকে যদি দ্রুত বিয়ে দেয়া যায় তাহলেই এই সমস্যার সমাধান হবে, নতুবা এই সমস্যার কোনো সমাধান হবে না, বরং অবস্থা আরো খারাপ হতে থাকবে, উন্মাদ হয়ে যাবে। কিন্তু এই ছেলেকে যে বিয়ে করবে তারও বেশ কিছু সমস্যা দেখা দেবে, তাকে অনেক কষ্ট সহ্য করতে হতে পারে। তখন বাড়ির লোকজন দ্রুত তার বিয়ের জন্য পাত্রী দেখা শুরু করে এবং একটি মেয়ে পেয়েও যায়। তো মেয়ের পরিবার ওই ছেলের পরিবার সম্পর্কে খুব ভালোভাবেই জানতো, ছেলেকেও চিনত, কিন্তু ছেলের এই যে নতুন করে যে সমস্যা সৃষ্টি হয়েছে এই সমস্যা সম্পর্কে জানতো না। এখন ছেলেও কিন্তু বিয়ে করতে চায় না,
কারণ হলো যে সে ওই জেসমিনকে বিয়ে করবে। যাই হোক, কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে বিয়ে দিয়ে দেয়া হয়। বিয়ে দেওয়ার পর ছেলেটা একদম স্বাভাবিক, আর কোনো সমস্যা নেই, একদম সুস্থ স্বাভাবিক। কিন্তু ওই যে মেয়েটা ওই ছেলেকে বিয়ে করেছিল, সে স্বপ্নে একটা মেয়েকে দেখে। ওই মেয়ে বলে যে তুই আমার সতীন হয়ে গেলি রে, তোর তো আমি শাস্তি দিয়ে ছাড়ব। এরকম মাঝে মাঝে স্বপ্নে সে এই কথা শুনত, কিন্তু এমনি যে খুব বেশি ক্ষতি টতি করত তা না। ওই মেয়ের মানে শারীরিকভাবে খুব যে বেশি ক্ষতি করেছে তা না, কিন্তু ওই মেয়েটা কয়েকবার গর্ভবতী হলেও কোনো এক রহস্যজনক কারণে তার গর্ভের সন্তান মারা যেত। বেশ কয়েকবার ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু এই সমস্যার কোনো সমাধান মানে ডাক্তার দিতে পারেনি। তারা বিভিন্ন ধরনের মেডিকেল ব্যাখ্যা দিয়েছে, মেডিকেল সায়েন্স রিলেটেড ব্যাখ্যাগুলো দিয়েছে, কিন্তু কোন ব্যাখ্যাই মূলত মানে সত্য মানে ঘটনা বা বাস্তবতার সাথে মেলে নাই। রহস্যজনক কারণেই ওই গর্ভের সন্তান মারা গিয়েছে। কয়েকবার এরকম হয়েছে। এরপরে অনেক ভালো একজন হুজুর দেখানো হয়। হুজুর দেখানোর পরে দীর্ঘ চেষ্টার পর ওই পরীর হাত থেকে ওই ভাই নিষ্কৃতি পায়। কিন্তু পরী যাওয়ার সময় বলে যায় যে আমি চলে যাচ্ছি, কিন্তু ওই ছেলের আমি একটা বড় ধরনের ক্ষতি করে দিয়ে যাব। জানে না মারলেও ওর বড় একটা ক্ষতি আমি করব, তাতে করে সারা জীবন ও এটার গ্লানি বহন করে। এখন তারা বলে যে ওই ছেলেটার তো কোনো দোষ নেই, তুমি তো তার কাছে আসছিলা, তাহলে ওকে কেন তুমি ডিস্টার্ব করছো, কেন স্বাভাবিক জীবন যাপন করতে দিচ্ছ না? তখন সে বলে যে ওকে এইভাবেই চলতে হবে। ও বিয়ে করলো কেন? ওই কল্পনার জগৎ নিয়েই থাকবে। বলে এটা তো কোনো কথা না, একটা মানুষের জীবন তো এইভাবে চলতে পারে না। বলে তাকে এইভাবেই চলতে হবে, যেহেতু ও আমাকে সারা অন্য চিন্তা সে শুরু করেছে, সে বিয়ে শাদী করেছে, তার ওয়াইফ নিয়ে সে ভালো আছে, এটা আমি সহ্য করব না, কিন্তু ওকে আমি একটা ক্ষতি করবই, হয়তোবা জানে মারবো না। তো যাই হোক, এর কিছুদিন পরে ওই ভাই খুব মারাত্মক একটা রোড অ্যাক্সিডেন্ট করে। রোড অ্যাক্সিডেন্ট করার ফলে তার মৃত্যু না হলেও তার কোমর খুব মারাত্মক ভাবে ইনজুর্ড হয়, এবং এমন ইনজুর্ড হয় যে দুই পাশে, কোমরের দুপাশে রড ভরা থাকে না, যেটা ওই যে অপারেশন করে রড ভরে রাখে, ওরকম রাখা ছিল দীর্ঘদিন। তারপরে সেই রড খুলে ফেলা হলেও উনি স্বাভাবিকভাবে আমরা যেভাবে কোমর মুভ করি, ডানে বায়ে মুভ করি, উনি এভাবে করতে পারেন না। পরবর্তীতে ওনার সন্তানাদি হয়েছে, ওনারা এখন অনেক ভালো আছেন, ওই সমস্যা এখন আর নেই। কিন্তু ওনার কোমরের সমস্যাটা, এটা ওনার যতদিন জীবিত থাকবেন এটা থাকবে, কিছু করার নেই, কারণ এটা অ্যাক্সিডেন্ট একটা হয়ে গেছে। আর ওই যে পরীটা তার কাছে এসেছিল, ওই ঘরটা যেহেতু অনেক পুরাতন, ওই ঘরে পরীদের আসা যাওয়া ছিল, আর এই কারণেই ওই বাড়ির লোকজন ওই ঘরে ঘুমাতো না। আর বিয়ে অনুষ্ঠান উপলক্ষে যেহেতু সে ওই ঘরে ঘুমিয়েছিল, এই কারণেই মূলত ওই পরীর প্রভাব তার উপর পড়েছিল। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে আমরা একটা বিষয় কিন্তু শিখতে পারি, সেটি হচ্ছে যে ঘরে কেউ থাকে না, হুট করে সেই ঘরে কাউকে রাখতে দেয়া উচিত না। আমি যদি জানি যে ওই ঘর দীর্ঘদিন ধরে অব্যবহৃত আছে, সেখানে হুটহাট করে কোনো একজন মানুষকে থাকতে দেওয়া উচিত না।
আর আমি যদি জানি যে এই ঘরে কোনো সমস্যা আছে, তাহলে তো আরো উচিত না। না জেনে হয়তো বা কাউকে থাকতে দেয়া যায়, সবসময় যে সমস্যা হবে তা না, কিন্তু সমস্যা কখন হবে? আমি যদি জানি যে এই ঘরে সমস্যা আছে, তখন যদি আমি কাউকে সেখানে রাখি। এখন ওই বাড়ির লোকজন সেটা জানতো কি জানতো না সেটা আমরা জানতে পারিনি। তবে যেহেতু অনেক পুরাতন ঘর, লোকজন রাত্রে সেখানে থাকতো না, এমনিতেও সেখানে কোনো একটা পরি বা জিনের আনাগোনা থাকতেই পারে। সেই কারণেই হয়তোবা ওনার সঙ্গে এই ঘটনাটি ঘটেছিল। তো লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আমাদের শুধু ভালো লেগেছে তা না, ঘটনাটি থেকে আমরা কিছু শিখতেও পেরেছি। চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী ঘটনায়। স্বাগতম প্রিয় লিসেনার্স, আসিফ আলী ভাইয়ের পাঠানো পরি রিলেটেড দ্বিতীয় ঘটনায়। এই ঘটনাটি জয়পুরহাট জেলার খুব পরিচিত একটি ঘটনা বলে তিনি আমাকে জানিয়েছেন। ঘটনাটি পরি রিলেটেড ঘটনা হলেও এটি একটু অন্যরকম ঘটনা, কারণ পরি রিলেটেড ঘটনা আমরা ইতোপূর্বে বেশ কিছু বলেছি, কিন্তু এই ঘটনাতে খুবই অন্যরকম একটি ফিলিংস আমি পেয়েছি। আশা করছি আপনাদেরকেও সেই ফিলিংসটি শেয়ার করে আনন্দ দান করতে সক্ষম হব ইনশাল্লাহ। চলে যাচ্ছি মূল ঘটনায়। ঘটনাটির সময়কাল নির্দিষ্ট করে বলা যায় না, তবে এটি অনেক আগের ঘটনা বলে তিনি উল্লেখ করেছেন। জয়পুরহাট জেলার প্রত্যন্ত অঞ্চলের কোন একটি গ্রামে এটি ঘটেছিল এক সম্ভ্রান্ত গৃহস্থ পরিবারের একজন ব্যক্তির সাথে। ওই ব্যক্তি, উনি অনেক সহায় সম্পত্তির মালিক ছিলেন, আর সহায় সম্পত্তির মালিক হলেও ওনার একটি মাত্র ছেলে সন্তান ছিল, অন্য কোনো সন্তানাদি ছিল না। উনি এবং ওনার স্ত্রী তার ছেলে সন্তানকে খুবই ভালোবাসতেন এবং সেটাই স্বাভাবিক। বড় হতে থাকে তার ছেলে, যখন পরিণত বয়স হয় তখন তাকে আরো একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেন। বিয়ের মাত্র 2 থেকে 3 মাসের মাথায় অজানা কোনো এক রোগে হঠাৎ করে অসুস্থ হয়ে তার ছেলেটি কোনো ধরনের কোনো চিকিৎসার সুযোগ না দিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে যান। একমাত্র ছেলের মৃত্যুতে ওই গৃহস্থ এবং তার স্ত্রী খুবই ভেঙে পড়েন, কারণ তাদের এই বিশাল যে সহায় সম্পত্তি কে দেখবে, দেখার তো কেউ নেই। এভাবে যখন তারা বিলাপ করতে করতে দিন পার করছিল, এমন সময় তাদের ঘরে আসে এক সুসংবাদ। তারা জানতে পারেন তাদের ছেলের স্ত্রী সন্তান সম্ভবা। একথা শোনার পর তাদের খুশির আর অন্ত থাকে না। তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে থাকে যে যাক, আল্লাহ আমাদের সন্তানকে তুলে নিয়ে গেলেও তার একটা স্মৃতি আল্লাহ দিচ্ছেন, এবং আমাদের এই যে বিশাল সহায় সম্পত্তি, এটার একজন যোগ্য উত্তরাধিকারী আসছে। তারা অপেক্ষায় থাকে কবে সন্তান ভূমিষ্ঠ হবে। প্রকৃতির নিয়মে যথা সময়ে তাদের ছেলের স্ত্রী সন্তান জন্মদান করেন, একটি ছেলে সন্তান হয়। তাদের নাতিকে ঘিরে তাদের আনন্দের শেষ নেই। স্পেসিফিক ভাবে ওই যিনি বৃদ্ধ, যিনি গৃহস্থ ছিলেন, উনি ওনার নাতিকে খুবই খুবই ভালোবাসতেন এবং এক মুহূর্ত চোখের আড়াল করতেন না। এমনকি তার মায়ের থেকেও, মানে ওই বাচ্চার মায়ের থেকেও, মানে বাচ্চার দাদা তাকে বেশি ভালোবাসতেন। যেহেতু তার একমাত্র ছেলে মারা গেছে, এই ছেলের একমাত্র স্মৃতি এটি, তাই নাতির প্রতি তার ভালোবাসার বিন্দু মাত্র কোনো ঘাটতি ছিল না। এবং অধিক ভালোবাসাই মূলত একটি
বিপদ ডেকে আনে বা একটি সমস্যার সৃষ্টি করে, এবং এই সমস্যাটাই মূলত আজকের ঘটনার মূল উপজীব্য। ওই বাচ্চা ছেলেটি আস্তে আস্তে বড় হতে থাকে। সে যখন 7-8 বছর বয়স, তখন একটি বিষয় তার দাদা লক্ষ্য করেন। বাচ্চার যে মা এবং শাশুড়ি একসাথে ঘুমাতো, কিন্তু বাচ্চা কি করত, তার দাদার সাথে ঘুমাতো, এবং দাদা সে তার নাতিকে ছাড়া রাত্রে ঘুমাতেই পারত না। এভাবেই চলছিল। কিন্তু যখন 7-8 বছর বয়স হয়, তখন তার দাদা লক্ষ্য করে যে প্রতিদিন সে তার নাতিকে নিয়ে খাটে ঘুমায়, কিন্তু ঘুম থেকে জেগে দেখে সে মাটিতে শুয়ে আছে। সে বুঝতে পারে না কি ব্যাপার, সে কখন মাটিতে নামলো। প্রথম দিকে সে তার নাতিকে ঠাট্টা করে বলে যে, দাদু তুমি আমাকে রাতের বেলা ধাক্কা দিয়ে নিচে ফেলে দাও কেন? তখন তার নাতি বলে যে, কই না দাদু, আমি তো তোমাকে